স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আমরা জেনে এসেছি ক্ষমতার পালাবদল মানেই শেরেবাংলা নগরের গণভবনের নতুন বাসিন্দা। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই চিরচেনা সমীকরণটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। যে ভবনটি ছিল দেশের প্রধানমন্ত্রীর অঘোষিত দুর্গ, সেটি এখন জুলাই স্মৃতি জাদুঘর। ফলে আসন্ন নির্বাচনে জিতে যিনি সরকার প্রধান হিসেবে শপথ নেবেন, তার জন্য এই মুহূর্তে কোনো সরকারি ঠিকানা বরাদ্দ নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি আসলে কোথায় থাকবেন? তার নিরাপত্তা, দাপ্তরিক কাজ এবং রাষ্ট্র পরিচালনার স্নায়ুকেন্দ্রটি ঠিক কোথায় স্থাপিত হবে? গণভবন এখন আর কোনো বাসভবন নয়, বরং এটি একটি রক্তাক্ত ইতিহাসের সাক্ষী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা হল, গণভবন আর কোনো রাজনীতিবিদদের বিলাসিতার সামগ্রী হবে না। ৫ আগস্টের পর সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে, তাতে ওটি বসবাসের যোগ্যতা হারিয়েছে অনেক আগেই। তার চেয়ে বড় কথা, ওটি এখন গণমানুষের বিজয়ের স্মারক। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পুরনো ঠিকানায় ফিরে যাওয়ার সব পথ বন্ধ। এই সংকট নিরসনে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে এখন তোড়জোড় চলছে বিকল্প ব্যবস্থা নিয়ে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থাপত্য অধিদপ্তর হন্য হয়ে খুঁজছে এমন একটি জায়গা যা তারেক রহমানের মর্যাদার সঙ্গে মানানসই এবং নিরাপত্তার দিক থেকে অভেদ্য। তাৎক্ষণিক সংকট মোকাবেলায় সরকারের হাতে এই মুহূর্তে দুটি রেডিমেড সমাধান রয়েছে। প্রথম এবং সবচেয়ে সহজ অপশনটি হল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভবনটিকেই তার বাসভবন এবং অফিস হিসেবে ব্যবহার করছেন। মিন্টো রোডের এই ভবনটি নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামো একজন সরকার প্রধানের জন্য যথেষ্ট মানসম্মত। যদি তারেক রহমান চান, তবে শপথ নেওয়ার পর তিনি সরাসরি যমুনাতেই উঠতে পারেন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বর্তমান সেটআপ পরিবর্তন করে তারেক রহমানের প্রটোকল অনুযায়ী সবকিছু সাজিয়ে দেওয়া হবে। এটি হলো সবচেয়ে কম সময়ে কার্যকর করার মতো সমাধান। তবে এর চেয়েও চমকপ্রদ এবং কৌশলগত আরেকটি পরিকল্পনা সরকারের রয়েছে। সেটি হলো জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকারের বাসভবন। সংসদ ভবনের মূল কাঠামোর পাশেই বেশ বড়সড় জায়গা নিয়ে স্পিকারের বসবাসের ব্যবস্থা। কিন্তু সমস্যা হলো, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকে বিশাল নিরাপত্তারক্ষী বাহিনী, এসএসএফ, ব্যক্তিগত কর্মকর্তা এবং দাপ্তরিক স্টাফদের এক বিশাল বহর। স্পিকারের একক বাসভবনে এই বিপুল কর্মযজ্ঞ সামাল দেওয়া অসম্ভব। তাই পরিকল্পনা করা হচ্ছে, স্পিকারের বাসভবনের ঠিক লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনটিকেও এই প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হবে। মাঝখানের সীমানা প্রাচীর বা প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে দুটি বাসভবনকে একত্র করে তৈরি করা হবে একটি বিশাল প্রাইম মিনিস্টার্স এনক্লোজার। অর্থাৎ তারেক রহমান যদি যমুনায় থাকতে না চান, তবে সংসদ চত্বরের এই বর্ধিত এবং সুরক্ষিত এলাকাটি হতে পারে তার অন্তর্বর্তীকালীন রাজপ্রাসাদ। অস্থায়ী ব্যবস্থার পাশাপাশি স্থায়ী সমাধানের খোঁজেও চলছে বিরামহীন কর্মযজ্ঞ। কারণ একটি দেশের প্রধানমন্ত্রী দিনের পর দিন অতিথি ভবনে থাকতে পারেন না। এই লক্ষ্যে গণপূর্ত সচিবের নেতৃত্বে গঠিত হাই প্রোফাইল কমিটি গত কয়েক মাস ধরে ঢাকার বুকে নিরাপদ জমির সন্ধানে নেমেছিল। তাদের সামনে চ্যালেঞ্জ ছিল অনেক শহরে যানজট এড়ানো, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী চলাচলে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। কমিটির বিশেষজ্ঞ স্থপতি এবং প্রকৌশলীরা প্রাথমিকভাবে ৩টি জায়গাকে শর্টলিস্ট করেছিলেন। প্রথম প্রস্তাবটি ছিল আগারগাঁও শ্যামলী সংযোগ সড়কে দক্ষিণ পাশে। সেখানে বর্তমানে সংসদ সচিবালয়ের কর্মচারীদের জরাজীর্ণ কিছু কোয়ার্টার রয়েছে, যা ভেঙে নতুন ভবন করার কথা ভাবা হয়েছিল। দ্বিতীয় অপশন হিসেবে রাখা হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী খালি জায়গা। কিন্তু নিরাপত্তা বিশ্লেষণে এই দুটি জায়গায় শেষ পর্যন্ত টিকতে পারেনি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কমিটির সদস্যরা শেষ পর্যন্ত তৃতীয় একটি জায়গাকেই চূড়ান্ত বা লক করেছেন। আর সেই জায়গাটি হল গণভবনের ঠিক পশ্চিম উত্তর কোণে অবস্থিত একটি বিশাল প্লট। এই জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসের একদম গা ঘেঁষে অবস্থিত। প্রায় 18 একর জমি সেখানে অনেকটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বর্তমানে সেখানেও সরকারি কর্মচারীদের কিছু পুরনো কোয়ার্টার রয়েছে। সরেজমিনে দেখা গেছে নিরাপত্তা এবং লজিস্টিক্সের দিক থেকে এটি ঢাকার বুকে সবচেয়ে স্ট্র্যাটেজিক লোকেশন। কারণ এটি সংসদ ভবনের খুব কাছে, আবার মূল সড়ক থেকেও নিরাপদ দূরত্বে। চারপাশ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা এখানে সবচেয়ে সহজ। তাছাড়া গণভবন জাদুঘর হিসেবে থাকলেও নতুন এই জায়গাটি প্রশাসনিক রেড জোনের আওতাতেই থাকছে। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে,
তারেক রহমানের এই স্বপ্নের বাসভবনটি দেখতে কেমন হবে? স্থাপত্য অধিদপ্তর সূত্রে যে তথ্য পাওয়া গেছে তা বেশ কৌতূহল উদ্দীপক। তারা কোনো আকাশচুম্বী বা রাজকীয় প্রাসাদ বানাতে চাইছেন না। নকশাটি হবে অত্যন্ত ছিমছাম, আধুনিক এবং কার্যকারিতা নির্ভর। প্রধান স্থপতি যে ইঙ্গিত দিয়েছেন তাতে ভবনটি হবে সর্বোচ্চ 3 তলা বিশিষ্ট। তবে উচ্চতায় কম হলেও এর ভেতরে একজন সরকার প্রধানের দাপ্তরিক এবং ব্যক্তিগত প্রয়োজনের সব আয়োজনই থাকবে। অত্যাধুনিক কনফারেন্স রুম, ভিআইপি লাউঞ্জ, ক্যাবিনেট মিটিং রুম, জিমনেশিয়াম, লাইব্রেরি থেকে শুরু করে ব্যক্তিগত অফিস সবকিছুই এই 18 একর জায়গার নকশায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মূল পরিকল্পনা এমনভাবে করা হচ্ছে যেন তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই এর নির্মাণ কাজ শুরু করা যায়। যেহেতু এটি বহুতল ভবন হচ্ছে না, তাই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা না থাকলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এই ভবনটি বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এই নতুন ভবন নির্মাণ করতে গিয়ে একটি বড়সড় স্থাপত্যগত এবং আইনি চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে, আর সেটি হলো বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আইকানের মূল মাস্টার প্ল্যান। আমাদের জাতীয় সংসদ ভবন এবং এর আশেপাশের পুরো শেরেবাংলা নগর এলাকাটি 1962 সালে লুই আইকানের করা নকশা অনুযায়ী বিন্যস্ত। 1973 সালে তিনি 208 একর জমির উপর যে নকশা চূড়ান্ত করেছিলেন সেখানে প্রধানমন্ত্রীর জন্য আলাদা কোনো স্থায়ী বাসভবনের স্পষ্ট উল্লেখ ছিল কিনা তা নিয়ে স্থপতিদের মধ্যে বিতর্ক রয়েছে। লুই আইকান চেয়েছিলেন সংসদ ভবনের চারপাশটা হবে খোলামেলা, যেখানে লেক এবং সবুজের সমারোহ থাকবে। এখন হুট করে সেখানে নতুন কোনো কংক্রিটের স্থাপনা বসালে পুরো এলাকার নান্দনিকতা এবং লুই কানের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা তা নিয়ে স্থাপত্য মহলে গভীর উদ্বেগ রয়েছে। যদিও রাষ্ট্রীয় প্রয়োজনে এবং নিরাপত্তার স্বার্থে অতীতেও মাস্টার প্ল্যানে পরিবর্তন আনা হয়েছে, তবুও এবার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। নতুন স্থাপনাটি এমনভাবে ডিজাইন করতে হবে যেন তা লুই কানের সৃষ্টির প্রতি অসম্মান না দেখায়। প্রধানমন্ত্রীর বাসভবন বদলের এই ঘটনাটি আসলে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলেরই একটি প্রতীকী রূপ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় স্বাধীনতার ঠিক পরপরই কিন্তু গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির 32 নম্বরের বাড়িতেই থাকতেন এবং সেখান থেকেই রাষ্ট্র পরিচালনা করতেন। সে সময় গণভবন ব্যবহৃত হতো রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে। বিদেশি রাষ্ট্রপ্রধানরা এলে তাদের সেখানে রাখা হতো। 1996 সালে শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন তিনি গণভবনকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেন। সেই থেকে এই ভবনটি হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। 2001 সালের নির্বাচনের ঠিক আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে মাত্র 1 টাকা প্রতীকী মূল্যে গণভবনটি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। যুক্তি ছিল বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু 2001 সালের নির্বাচনে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর সেই বরাদ্দ বাতিল করে দেয়। মজার ব্যাপার হলো তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু গণভবনে উঠেননি। তিনি তার মইনুল রোডের বাসভবনে থাকতেই পছন্দ করেছিলেন। ফলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত গণভবন কার্যত জনশূন্য অবস্থায় পড়েছিল। এরপর 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে শেখ হাসিনা আবারও গণভবনে ওঠেন এবং 2024 সালের 5 আগস্ট পর্যন্ত টানা প্রায় 1.5 দশক সেখানেই অবস্থান করেন। এই দীর্ঘ সময়ে গণভবন হয়ে উঠেছিল এক অলিখিত দুর্গ, যেখানে সাধারণের প্রবেশ ছিল প্রায় অসম্ভব। 5 আগস্টের গণঅভ্যুত্থান সেই দুর্গের পতন ঘটিয়েছে। ক্ষুব্ধ জনতা যেভাবে গণভবনে প্রবেশ করে সেখানকার আসবাবপত্র শুরু করে সবকিছু নিয়ে গিয়েছিল, সেই দৃশ্যগুলো এখন ইতিহাসের অংশ। এই ধ্বংসস্তূপ সরানোর পর অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় যে এখানে আর কোনো বিলাসিতা ফিরবে না, বরং জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের ত্যাগের স্মৃতি সংরক্ষণ করা হবে এই ভবনে। তাই আগামী নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হন না কেন তাকে ক্ষমতার প্রথম কয়েক বছর বেশ কিছুটা অস্থায়ী জীবন কাটাতে হবে, সেটি যমুনাতেই হোক বা স্পিকারের কম্পাউন্ডে। আর তার স্থায়ী ঠিকানার জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 থেকে 3 বছর, যতক্ষণ না প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে সেই 18 একর জমিতে নতুন ভবন মাথা তুলে দাঁড়াচ্ছে। নতুন সরকার এসে এই পরিকল্পনাতেই অটল থাকবে নাকি নিজেদের মতো করে নতুন কোনো জায়গা খুঁজবে, সেটিও দেখার বিষয়।